প্রিয় ছাত্রছাত্রী, আমার ইউটিউব চ্যানেল কালিকলম মন এখানে তোমাদের সবার রইল সাদর আমন্ত্রণ। তোমরা সর্বদা আমার এই ইউটিউব চ্যানেলে আসো এবং আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে অনেক অনেক ভালোবাসো। ছাত্রছাত্রীরা, আজকে আমি আমার ভিডিওতে নিয়ে এসেছি দশম শ্রেণীর সেকেন্ড সামেটিভের প্রথম গল্প বহুরূপী থেকে লাইন বাই লাইন আলোচনা। ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং তোমাদের উপকারে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান বাটনটিকে অন করে দিও। অল অপশানটিকে ক্লিক করতে ভুলো না। আর যদি পারো বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে আমার এই ছোট চ্যানেলটার কলেবর একটু বৃদ্ধি করে দিও। তাহলে চলো ভিডিওটা শুরু করি। বহুরূপী, গল্পকার সুবোধ ঘোষ। এই গল্পটির মূল উৎস বা মূল গল্পগ্রন্থের নাম হচ্ছে গল্প সমগ্র তৃতীয় খণ্ড। গল্প সমগ্র তৃতীয় খণ্ড, এটা মনে রেখো, এমসিকিউ আসতে পারে। গল্প সমগ্র তৃতীয় খণ্ড। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র, যার পেশার নামে গল্পের নাম, সেই সেন্ট্রাল ক্যারেক্টার বা কেন্দ্রীয় চরিত্র হলেন হরিদা। আমরা দেখব হরিদার মূল চারটি সাজের মধ্য দিয়ে, বহুরূপী সাজের মধ্য দিয়ে গল্পের কাহিনী আবর্তিত হয়েছে। আমরা লাইন বাই লাইন গল্পটা পড়ব, কারণ এমসিকিউ আসে, এসএকিউ আসে, সেগুলো খুব তোমাদের কাজে আসবে। তাই চলো লাইন বাই লাইন পড়াটা শুরু করি। আর আমি যে লাইনগুলো দাগ দিতে বলবো, মার্ক করতে বলবো, সেগুলো তোমরা অবশ্যই মার্ক করে রেখো। ঠিক আছে, চলো তাহলে গল্পটা শুরু করি। হরিদার কাছে আমরাই গল্প করে বললাম। শুনেছেন হরিদা কী কাণ্ড হয়েছে? হরিদার কাছে আমরা অর্থাৎ হরিদার আরও কয়েকজন বন্ধু আছে, আমরা একটু পরেই পড়ব। তিনজন বন্ধু, হরিদাকে বাদ দিলে ভবতোষ, অনাদি এবং গল্পের যে গল্পকথক বা রচয়িতা সুবোধ ঘোষ, তারাই বলছেন যে আমরাই গল্প করে বললাম। তাহলে হরিদার কাছে এই তিন বন্ধু মিলে কোনো একটা গল্প করছে। তারা জানে, হরিদা হয়তো জানতে পারে, সেই জন্য বলছে, শুনেছেন হরিদা কী কাণ্ড হয়েছে? উনুনের মুখে ফুঁ দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এইবার আমাদের কথার জবাব দিলেন। তাহলে আমাদের মানে কাদের? ওই বন্ধুদের, ভবতোষ, অনাদি, সুবোধ ঘোষ। হরিদা বলছে, না কিছুই শুনিনি। জগদীশবাবু যে কী কাণ্ড করেছেন শোনেননি হরিদা? হরিদা, না রে ভাই, বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো? আমাকে বলবেই বা কে? হরিদা খুব গরিব মানুষ, নিজেকে খুব নগণ্য ভাবছে, সেই জন্য এখানে বড় মানুষটিকে না, জগদীশবাবু খুব ধনী ব্যক্তি। ঠিক আছে, এইটা তোমরা ভালো করে মনে রাখবে, কারণ গরিব মানুষ হয়ে অত বড় লোকের খবর তার রেখে লাভ কী? সেই জন্য বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো? হরিদার মতো তুচ্ছ একজন ব্যক্তিকে জগদীশবাবুর মতো বিত্তবান ব্যক্তির কথা কেই বা বলবে? তাহলে এখানে মনে রেখো, বড় মানুষের কাণ্ডের খবর, বড় মানুষটি কে এখানে? না, বড় মানুষটি হচ্ছেন জগদীশবাবু। ঠিক আছে, এগুলো মনে রাখবে। চলো। 7 দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন। মনে রেখো, জগদীশবাবুর বাড়িতে যে সন্ন্যাসীটি এসেছিলেন, তিনি কদিন হলো এসেছেন? 7 দিন। জগদীশবাবুর বাড়িতে কতদিন রয়েছেন? 7 দিন। এটা দাগ দিয়ে রেখো। সন্ন্যাসীটা কেমন? না, খুব উঁচু দরের সন্ন্যাসী। এটা মনে রেখো। সন্ন্যাসীর প্রকৃতি কেমন? না, খুব উঁচু দরের। হ্যাঁ, উঁচু দরের সন্ন্যাসী। আর এটা থেকে যদি এসে কেউ আসে যে সন্ন্যাসীর বিশেষত্ব কী, উঁচু দরের সন্ন্যাসী তো, তারা যদি বলে সন্ন্যাসীটি জগদীশবাবুর বাড়িতে আগত, সন্ন্যাসীটির বিশেষত্ব কী, তখন পরের লাইনে উত্তরগুলো আছে, সেটা লিখবে। হিমালয়ের গুহাতে থাকেন এক, সারা বছরে শুধু একটি হরিতকি খান, এছাড়া আর কিছুই খান না। সন্ন্যাসীর বয়সও 1000 বছরের বেশি বলে অনেকেই মনে করেন। তাহলে এটা বিশেষত্ব হবে। বিশেষত্বটা কি? না, জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসী হিমালয়ের গুহাতে থাকতেন, সারা বছরে শুধু একটি হরিতকি খেতেন, এবং তার কেউ কেউ বলেন যে তার বয়স 1000 বছরের বেশি। এটাই হচ্ছে জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর বিশেষত্ব। তাহলে আমরা দেখলাম এই পাঠ্যাংশে যতটা পড়লাম যে বড় মানুষের কাণ্ডের খবর, বড় মানুষটাকে জগদীশবাবু।
জগদীশবাবুর বাড়িতে যে সন্ন্যাসী এসেছে সে কদিন ছিল? জগদীশবাবুর বাড়িতে 7 দিন। কেমন সন্ন্যাসী? খুব উঁচু দরের সন্ন্যাসী। উঁচু দরের কেন? না তিনি হিমালয়ের গুহাতে থাকতেন, সারা বছরে শুধু একটি হরিতকি খেতেন। হ্যাঁ, আবার কেউ কেউ বলেছেন ওনার বয়স 1000 বছরের বেশি। হরিদা বলছে সন্ন্যাসী কি এখনও আছেন না চলে গিয়েছেন? আক্ষেপ করেন হরিদা। এই কথাটা দাগ দিয়ে রেখো, এই যে আক্ষেপ করেন হরিদা। হরিদা কিসের জন্য আক্ষেপ করেন? যে যখন তার বন্ধুরা বলেছে যে না সন্ন্যাসী তো চলে গেছেন, হরিদা আক্ষেপ করেন। কারণ হরিদার খুব ইচ্ছে ছিল সন্ন্যাসীর সঙ্গে দেখা করে তার পায়ের ধুলোটা নেওয়ার। কারণ খুব উঁচু দরের সন্ন্যাসী তো, যাকে তাকে হয়তো পায়ের ধুলো দেন না। থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। তাহলে কে থাকলে? সন্ন্যাসী থাকলে। কে পায়ের ধুলো নিতেন? হরিদা নিতেন। চলো পরের পৃষ্ঠায় দেখি। তা পেতেন না হরিদা। এটা অবশ্যই অবশ্যই খুব সুন্দর করে দাগ দিয়ে রাখো। তা পেতেন না হরিদা। কি পেতেন না? না জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর পায়ের ধুলো হরিদা পেতেন না। কারণ পেতেন না কেন? না সে পায়ের ধুলো নয়, সে ভয়ানক দুর্লভ জিনিস। মনে রেখো, এটা দাগ দিবে। সে ভয়ানক দুর্লভ জিনিস। দুর্লভ জিনিসটা কি? না জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর পায়ের ধুলো দুর্লভ, যা সহজে লাভ করা যায় না, দুর্লভ। সে ভয়ানক দুর্লভ জিনিস। শুধু ওই একা জগদীশবাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। তাহলে মনে রেখো, সন্ন্যাসী শুধুমাত্র কাকে পায়ের ধুলো দিয়েছিল? যার বাড়িতে এসেছিল জগদীশবাবুকে। হরিদা বলছে কেন? জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে, সন্ন্যাসী মানুষ তো খড়ম পরে এসেছে, কাঠের খড়মে। তাহলে সন্ন্যাসীর খড়মটা কিসের? কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন। সোনার রিং লাগিয়ে দিয়েছে, পায়ের কাছে ধরলেন। তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন, নতুন খড়ম পরলেন, আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন। সন্ন্যাসী কিন্তু লোভটা তিনি সংবরণ করতে পারেননি, সোনা দেখেই পা বাড়িয়ে দিয়েছেন। ইনি আসল সন্ন্যাসী নন, খাঁটি সন্ন্যাসী নন। আমরা দেখব খাঁটি সন্ন্যাসী বহুরূপী হরিদাকে, আমরা শেষের দিকে দেখব। ঠিক আছে? তাহলে জগদীশবাবুর সন্ন্যাসীর পায়ের ধুলো নেওয়ার কৌশলটা কেমন? না জগদীশবাবু খুব চালাক ব্যক্তি। উনি কী করেছেন? কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে দিয়েছে। সোনার বোল লাগিয়ে দিতে সন্ন্যাসীর লোভে পা বাড়িয়েছে, তখনই পায়ের ধুলো, সেই সুযোগে পায়ের ধুলো নিয়েছে। হরিদা বলছে বাহ, এ তো বেশ মজার ব্যাপার। তাহলে দেখো এই লাইনটা দাগ দিয়ে রাখবে। মজার ব্যাপারটা কি? না সন্ন্যাসীর পায়ের ধুলো নেওয়ার কৌশল, জগদীশবাবুর দ্বারা সন্ন্যাসীর পায়ের ধুলো নেওয়ার কৌশলটাকে হরিদা বলছেন বেশ মজার ব্যাপার। হ্যাঁ, তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেবার সময় জগদীশবাবু 100 টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতরে ফেলে দিলেন। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। তাহলে মনে রাখবে, সন্ন্যাসীর ঝোলার ভিতরে জগদীশবাবু কত টাকা দিয়েছিলেন? 100 টাকার একটা নোট। এই জায়গাটাতে অনেকের গুলিয়ে যায়। হরিদাও যখন বিরাগী সেজে, সন্ন্যাসী সেজে জগদীশবাবুর বাড়িতে যাবেন, তখন কিন্তু তাকে জগদীশবাবু বিরাগী রূপী ও সন্ন্যাসী রূপে হরিদাকে 101 টাকা দেবে। আর এখানে সন্ন্যাসীকে কত দিয়েছে? 100 টাকা, অনলি 100 রুপিস। সন্ন্যাসীর ঝোলার ভেতরে ফেলে দিলেন, সন্ন্যাসী খুব খুশি হলেন, 101 টাকা সোনার বোল পেয়েছে। সে নয় হাসছে আর চলে গেলেন, হেসে চলে গেলেন। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। এটা মনে রেখো। কোন গল্প? না জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর গল্প শুনে হরিদা অবাক হয়ে গেছে, গম্ভীর হয়ে গেছে। অনেকক্ষণ চুপ করে রইলেন। এই লাইনটা এসে কি ওর জন্য তোমরা করতে পারো। অনেকক্ষণ চুপ করে রইলেন। কে চুপ করেছিল? না হরিদা। কেন চুপ করে রয়েছিল? না জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর গল্প শুনে হরিদা চুপ করেছিল, গম্ভীর হয়ে গেছিল। আমরা কি বলছি বা না বলছি সেদিকে হরিদার যেন কান নেই। আমরা কারা? হরিদার বন্ধুরা, ওই যে বলেছিলাম ভবতোষ, অনাদি, সুবোধ ঘোষ, তারা। হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। আমাদের চায়ের জন্য 1 হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়েই হরিদা তার ভাতের হাঁড়িটাকে উনানে চড়ালেন। হরিদার বাড়িতে একটা আড্ডাখানা। হরিদা শুধু ওখানে উনুনে আগুন দেয়, আর ওর বন্ধুরা চা, চিনি, দুধ সব নিয়ে আসে। চা খেতে খেতে ওর আড্ডা দেয়। এবার হরিদার বাড়িটা কোথায়? না শহরের সবচেয়ে সরু এই গলিটার ভিতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর। এটা মনে রেখো। হরিদার বাড়িটা কেমন জায়গায়? শহরের সবচেয়ে সরু গলিতে
হরিদার বাড়ি, এটা মনে রেখো। আর আমাদের চারজনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। আমাদের চারজন কে কে? আমাদের চারজন কারা? না, হরিদা, ভবতোষ, অনাদি এবং সুবোধ ঘোষ। এই চারজনের আড্ডার ঘর। এসএকিউ আসবে বা এমসিকিউ, যে আমাদের চারজনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর চারজন কে কে, বা আড্ডার ঘরটি কার? হরিদার ঘর, মনে রাখবে। হ্যাঁ, চা, চিনি আর দুধ আমরাই নিয়ে আসি। হরিদা শুধু উনুনে আগুনটা দেয়, তার বন্ধুরা কিনে আসে চা, চিনি আর দুধ, মনে রেখো। হরিদা শুধু তার তার উনানের আগুনের আঁচে জল ফুটিয়ে দেন। খুবই গরিব মানুষ হরিদা, কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যেই যেন একটা বাধা আছে। ইচ্ছে করলে কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদা, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়। একেবারে ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে নিয়ে রোজই একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয়। অর্থাৎ হরিদা সময়ের সঙ্গে সময়বদ্ধ হয়ে একটা রুটিনে সীমাবদ্ধ হয়ে কাজ করতে চান না। যেমন অফিসাররা 10:30 বা স্কুল টিচাররা কী করে, 10:30টায় যায়, 4:30টায় আসে, একটা বাঁধা ধরা টাইম, পরের দিনেও তাই। এই রকম বাঁধা ধরা সময়ের কাজ করতে হরিদার ভয়ানক আপত্তি। হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। অর্থাৎ এখানে হরিদার গরিবীর কথা বলা হয়েছে, দারিদ্র। হরিদার খুব দারিদ্র, এটা বোঝানোর জন্য বলা হচ্ছে হরিদার হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি, এটা মনে রেখো। ঠিক আছে, একঘেয়ে অভাবকে সহ্য করতে পারে, কিন্তু একঘেয়ে কাজটা করতে তার ভয়ানক আপত্তি। কি বিচিত্র মানুষ! হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। এই যে নাটকে কি হয়, বিভিন্ন সময় বিভিন্ন রকম চরিত্রের উদ্ভব হয়, কাহিনী, হাসি ঠাট্টা, মারপিট, হ্যাঁ, রাগ, দুঃখ, এ সমস্ত কিছু নাটকে আসে। সেরকম হরিদার জীবনেও বিভিন্ন ধরনের বৈচিত্র্য আছে, ডাইভার্সিটি আছে। না বৈচিত্র্য কি না, বিভিন্ন রকম সাজ দেখিয়ে লোকের মনোরঞ্জন করা, এটাই হচ্ছে মনোরঞ্জন এবং রোজগার করা। এটাই হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্য। আর সেটাই যে হরিদার জীবনের পেশা। হরিদার জীবনের পেশা কি? বহুরূপীর সাজ দেখিয়ে রোজগার করা। হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন তাতেই তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন। মাঝে মাঝে সত্যি উপোস করেন হরিদা, অনেক সময় রোজগার থাকে না, টাকা পয়সা নেই, ভাতও নেই পেটে। তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের হয়ে পড়েন। কেউ চিনতে পারে না। তাহলে কাকে চিনতে পারে না? কেউ চিনতে পারে না। কাকে চিনতে পারে না? না বহুরূপী সাজে হরিদাকে। যারা চিনতে পারে 1 আনা 2 আনা বকশিস দেয়, এগুলো মনে রাখবে। বহুরূপী হরিদাকে যারা চিনতে পারে তারা কি দেয়? 1 আনা 2 আনা করে বকশিস দেয়। যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় না, কিংবা বিরক্ত হয়ে কি দেয়? 2-1টা পয়সা দিয়ে দেয়, মনে রাখবে। একদিন চকের বাসস্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল, মনে রাখবে। কখন? না, দুপুরবেলা। একদিন দুপুরবেলা কোথায়? না, চকের বাসস্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা, চিৎকার চেঁচামেচি, হইহট্টগোল শুরু হয়ে গেছে। কি না, একটা উন্মাদ পাগল, তার মুখ থেকে লালা ঝরে পড়ছে, চোখ দুটো কটকটে লাল। এইটা হচ্ছে হরিদা। তোমরা এখানে নাম্বারিং করে রেখো যে প্রধান সাজ, হরিদা যে বহুরূপী সাজ সেজেছিল, প্রধান কয়টি? প্রধান 4টা সাজ, তার মধ্যে এটা 1 নম্বর। উন্মাদ পাগল 1 নম্বর, মনে রেখো। উন্মাদ পাগলটা প্রথম। তাহলে আমরা প্রথম সাজ, হরিদার প্রথম বহুরূপী সাজ কি দেখলাম? উন্মাদ পাগল। কোথায়? চকের বাসস্ট্যান্ডে। কখন? দুপুরবেলা। ঠিক আছে, তাহলে উন্মাদ পাগল সেজে তাকে কেমন লাগছে? মুখ থেকে লালা ঝরে পড়ছে, চোখ দুটো কটকটে লাল, তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো, গলায় টিনের কৌটোর মালা। তাহলে মনে রাখবে, পাগল সেজে হরিদাকে কেমন লেগেছিল? চোখ দুটো কটকটে লাল ছিল, মুখ থেকে লালা ঝরে পড়ছিল, কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো ছিল, গলায় টিনের কৌটোর মালা ছিল। মনে রাখবে, এগুলো সব মনে রাখবে। আমি কিন্তু প্রশ্ন আকারে তোমাদের পরে জিজ্ঞাসা করব। তাহলে আমরা দেখলাম যে প্রথম সাজ হরিদার উন্মাদ পাগল। কোথায়? চকের বাসস্ট্যান্ডে।
পাগলটা একটা থান ইট হাতে তুলে নিয়ে বাসের উপরে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে। চেঁচিয়ে উঠছে যাত্রীরা, দুটো একটা পয়সাও ফেলে দিচ্ছে, পয়সা ফেলেও দিচ্ছে। তো ওই ভাবছে এটা হয়তো সত্যিকারের পাগল, কিন্তু না। এই যাত্রীদের এই ভ্রম, এই ভুলটা ভেঙে যাবে কখন? যখন বাসের ড্রাইভার কি বলছে, একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয়। তাহলে বাসের ড্রাইভারের নামটা কি একটু মনে রেখো, বাসের ড্রাইভারের নাম হচ্ছে কাশীনাথ। কি বলছে? খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও। এই লাইনটাও কিন্তু, এই লাইনটা তুলে প্রশ্ন আসে। খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও। কথাটি কে বলেছে? বাসের ড্রাইভার কাশীনাথ। বাসের যাত্রীরা সবাই অবাক। ওটা কি একটা বহুরূপী? বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বেশ বিরক্ত হয়, কেউ আবার বেশ বিস্মিত, অবাক। সত্যি খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা। মনে রাখবে, এটা কারা বলেছে? বাসের যাত্রীরা। তাহলে বাসের ড্রাইভারের নাম কাশীনাথ। কাশীনাথ কি বলেছিল? খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও। আর হরিদার প্রথম সাজটা কি? উন্মাদ পাগল। কোথায়? চকের বাস স্ট্যান্ডে দুপুরবেলা। কেমন লাগছিল তাকে? কি মুখ থেকে লালা ঝরে পড়ছিল, চোখ দুটো কটকটে লাল, আর কি না, আর হচ্ছে কোমরে একটা ছেঁড়া কম্বল পরে আছে, গলায় টিনের কৌটোর মালা, আর একটা থান ইট নিয়ে যাত্রীদেরকে ছুটে যাচ্ছে। এটা মনে রাখবে। হরিদার জীবন এই রকম বহুরূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে। এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। অর্থাৎ দারুণ দারুণ বহুরূপী সাজ দেখিয়ে মানে লোকের মনে আনন্দ দেয়। সন্ধ্যার আলো সবেমাত্র জ্বলেছে, দোকানে দোকানে লোকজনের ব্যস্ততার মুখরতাও জমে উঠেছে, অর্থাৎ সন্ধ্যার দিকে। হঠাৎ পথের উপর দিয়ে ঘুঙুরের মিষ্টি শব্দ রুমঝুম করে বেজে বেজে চলে যেতে থাকে। এক রূপসী বাইজি প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছে। এটা মনে রাখবে। তাহলে হরিদার দ্বিতীয় সাজটা কি? না, রূপসী বাইজি। এটা 2 নম্বর দিয়ে রাখবে। হরিদার দ্বিতীয় সাজটা কি? রূপসী বাইজি। রূপসী বাইজি সেজে হরিদা কি পরেছে পায়ে? না, ঘুঙুর পরেছে, ঘুঙুর। ঠিক আছে, সরি, পায়ে নয়, মনে রাখবে, ঘুঙুর পরেছে। এই রূপসী বাইজি প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছে। শহরে যারা নতুন এসেছে তারা 2 চোখ বড় করে তাকিয়ে থাকে, তারা চিনতে পারে না। কিন্তু দোকানদার হেসে ফেলে। দোকানদার তো প্রতিদিনই দেখে বহুরূপীর এরকম সাজ হরির কাণ্ড। এটা একটা বহুরূপী নাকি? কারো কারো মুগ্ধ চোখের মোহভঙ্গ হয়, আর যেন বেশ একটু হতাশ স্বরে প্রশ্ন করে ওঠে। বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। এটা ভালো করে মনে রাখবে। সবচেয়ে বেশি রোজগার হয়েছিল বাইজি সেজে। হরিদার কোন সাজ সেজে সবচেয়ে বেশি রোজগার হয়েছিল? বাইজি সেজে। বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। কত হয়েছিল? না, মোট 8 টাকা 10 আনা। তখনকার সময়ে এটা অনেকটাই টাকা। 8 টাকা 10 আনা হয়েছিল। মনে রাখবে, বাইজি সেজে তার সবচেয়ে বেশি রোজগার হয়েছিল কত? 8 টাকা 10 আনা। এটা দাগ দিয়ে রাখবে। আমরাও দেখেছিলাম একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে সেই রূপসী বাইজি, মুচকি হেসে আর চোখ টিপে একটা ফুল সাজিয়ে এগিয়ে দিচ্ছে, ফুল সাজিয়ে এগিয়ে দিচ্ছে। দোকানদারও হেসে ফেলে আর একটা সিকি তুলে নিয়ে বাইজির হাতের ফুল সাজির উপর ফেলে দেয়। এরপরে তার অপ্রধান সাজেরও কিছু বিবরণ দিয়েছেন গল্পকার। কি না, কোনো দিন বাউল, কোনো দিন কাপালিক মানে জল্লাদ, কখনো বোঁচকা কাঁধে বড় কাবুলিওয়ালা, কখনো হ্যাট কোট প্যান্টুলুন পরা ফিরিঙ্গি কেরামিন সাহেব। এগুলো মনে রাখবে। একবার পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানে ভিতরে দাঁড়িয়েছিলেন হরিদা। এই প্রধান সাজের এটা হচ্ছে 3 নম্বর সাজ। মনে রাখবে, নকল পুলিশ 3 নম্বর সাজ হরিদার প্রধান সাজের মধ্যে। তাহলে পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিল? দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে। স্কুলে 4টে ছেলেকে ধরেছিলেন। তাহলে নকল পুলিশ হরিদা স্কুলের কটা ছেলেকে ধরেছিল? 4টে ছেলেকে। ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো। আর স্কুলের মাস্টার এসে সেই নকল পুলিশের কাছে ক্ষমা চেয়েছিলেন, এবারের মতো মাফ করে দিন ওদের। কিন্তু 8 আনা ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ হরিদা। তাহলে মাস্টারমশাইও চিনতে পারেনি নকল পুলিশ হরিদাকে। তার কাছে কত ঘুষ নিয়েছিল? 8 আনা। মনে রেখো। তাহলে হরিদা নকল পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিল? দয়ালবাবুর লিচু বাগানে নকল পুলিশ সেজে স্কুলের কতগুলো ছেলেকে ধরেছিল? 4টে ছেলেকে। মাস্টারমশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিল? 8 আনা। মনে রেখো এটা, ঠিক আছে? পরদিন অবশ্য স্কুলের মাস্টারমশাই জানতে বাকি থাকেনি
কাকে তিনি 8 আনা ঘুষ দিয়েছেন। কিন্তু মাস্টারমশাই একটুও রাগ করেননি, বরং একটু তারিফই করলেন। এই লাইনটা ভীষণ ভীষণ এসএকিউ পড়ে, মনে রাখবে। বরং একটু তারিফই করলেন। কি তারিফ করলেন? না, বাহ, সত্যি খুব চমৎকার পুলিশ সেজেছিল হরি। মাস্টারমশাই অবাক হয়ে গেছে। ঠিক আছে, তাহলে তারিফ করেছিল হরিদার। আজ এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না হরিদা এত গম্ভীর হয়ে কি ভাবছেন। সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে নতুন কোনো মতলব ছটপট করে উঠেছে? ঠিকই, আমাদের সন্দেহ মিথ্যা নয়, এটা মনে রাখবে। আমাদের সন্দেহ অর্থাৎ বন্ধুদের সন্দেহ মিথ্যে নয়। কি সন্দেহ? না, হরিদা সন্ন্যাসীর গল্প শুনে মনের মধ্যে কিছু একটা প্ল্যান করছে, সেটা বলছে মিথ্যে নয়। হরিদা বললেন, আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো। মনে রাখবে, এটা কি বলেছিল? আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো। কথাটা কে বলেছিল? হরিদা। আমাদের দেখে আপনার লাভ কি হরিদা? আমাদের কাছ থেকে তো একটা সিগারেটের চেয়ে বেশি কিছু তো পাবেন না। তাহলে মনে রাখবে বন্ধুরা কি বলেছিল, তাদেরকে দেখালে একটা সিগারেটের চেয়ে আর বেশি কিছু পাবে না। হরিদা বলছে, না, ঠিক তোমাদের দেখাবো না, আমি বলছি তোমরা সেখানে থেকো। সেখানে মানে কোথায়? মনে রাখবে, সেখানে মানে কোথায়? জগদীশবাবুর বাড়িতে। তাহলে দেখতে পাবে। কোথায়? হরিদা বলছে, আজ সন্ধ্যায় জগদীশবাবুর বাড়িতে। আমি বলছি তোমরা সেখানে থেকো, অর্থাৎ কোথায়? সন্ধ্যাবেলা জগদীশবাবুর বাড়িতে। হঠাৎ জগদীশবাবুর বাড়িতে খেলা দেখাবার জন্য আপনার এত উৎসাহ জেগে উঠল কেন? হরিদা হাসেন, মোটা মতন কিছু আদায় করে নেব। খুব ধনী বিত্তবান লোক তো, মোটা ভালো ভালো বহুরূপী সাজ দেখিয়ে ভালো রোজগার করা। বুঝতেই তো পারছো, পুরো দিনটা রূপ ধরে ঘুরে বেরিয়েও 2-3 টাকার বেশি হয় না। এবার একবার বাইজে সেজে অবশ্যই বেশি পাওয়া গিয়েছিল, কিন্তু ওতেই বা কী হবে? এটা মনে রাখবে, বাইজি সেজে যা রোজগার হয়েছিল ওতেই বা কী হবে, এটা লাইনটা। হ্যাঁ, ঠিক বলেছেন হরিদা। সপ্তাহে বড়জোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা। এটা মনে রাখবে, হরিদা বহুরূপী সেজে কদিন বেরোয়? সপ্তাহে 1 দিন। সপ্তাহে 1 দিন বেরোন হরিদা বহুরূপী সেজে, এটা প্রশ্ন আসে। কিন্তু তাতে 7 দিনের পেট চলবার মতো রোজগার হয় না। হরিদা বলেন, না, এবার আর কাঙালের মতো হাত পেতে বকশিস নেওয়া নয়, এবার মারিত গন্ডার, লুঠিত ভাণ্ডার। এখানে একটু ভুল আছে, এটা গন্ডার হবে, ঠিক আছে? তবেই প্রবাদটা একটু ছন্দবদ্ধ হবে। এবার মারিত হাতি নয়, এবার মারিত গন্ডার, লুঠিত ভাণ্ডার, এটা হবে। একবারেই যা ঝেলে নেব তাতে আমার সারা বছর চলে যাবে। তাহলে জগদীশবাবুর বাড়িতে মোটা মতন কিছু রোজগার করা প্রসঙ্গে কোন প্রবাদ বলেছিল? মারিত গন্ডার, লুঠিত ভাণ্ডার। কিন্তু সে কি করে সম্ভব? জগদীশবাবু ধনী মানুষ বটেন, কিন্তু বেশ কৃপণ মানুষ। এই লাইনটা দাগ দিয়ে রাখবে। জগদীশবাবু কেমন মানুষ? ধনী মানুষ, কিন্তু বেশ কৃপণ, অত টাকা দেবে না। হরিদাকে একটা যোগী সন্ন্যাসী কিংবা বৈরাগী সাজতে দেখে কত আর খুশি হবেন জগদীশবাবু? আর খুশি হলেই বা কত আনা বকশিস দেবেন? 5 আনার বেশি তো নয়। তাহলে জগদীশবাবুর বকশিসের পরিমাণ কত হতে পারে? বন্ধুরা বলেছে 5 আনার বেশি তো নয়। হরিদা বলেন, তোমরা যদি দেখতে চাও তবে আজ ঠিক সন্ধ্যাতে জগদীশবাবুর বাড়িতে থেকো। আমরা বললাম থাকবো। আমাদের স্পোর্টের চাঁদা নেবার জন্যে আজ ঠিক সন্ধ্যাতেই জগদীশবাবুর কাছে যাব। তাহলে বন্ধুরা জগদীশবাবুর কাছে কিসের জন্য যাবে? স্পোর্টের চাঁদা চাইতে, মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, একটু বলে নিই। বহুরূপী গল্পটিকে মোট 3টি অনুচ্ছেদে ভাগ করা হয়েছে। এখন আমরা প্রথম অনুচ্ছেদ শেষ করলাম, এরপরে দ্বিতীয় অনুচ্ছেদ শুরু হচ্ছে। দেখো, বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা। আমাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে, কিন্তু কোনো দিন তো আজকের মতো এমন একটা স্নিগ্ধ শান্ত উজ্জ্বলতা কখনো চারদিকে এমন সুন্দর হয়ে ফুটে ওঠেনি। ফুরফুর করে বাতাস বইছে। জগদীশবাবুর বাড়ির বাগানের সব গাছের পাতাও ঝিরিঝিরি শব্দ করে কি যেন বলতে চাইছে। এটা মনে রাখবে, কি যেন বলতে চাইছে। কারা? না, জগদীশবাবুর বাগানের গাছগুলো, হ্যাঁ, যেন ঝিরিঝিরি শব্দে কি বলতে চাচ্ছে, এটা মনে রাখবে। জগদীশবাবুর বাড়ির বারান্দাতে মস্ত বড় একটা আলো জ্বলছে। সেই আলোর কাছে একটা চেয়ারের উপর বসে আছেন জগদীশবাবু। তাহলে ওই বড় আলোর কাছে জগদীশবাবু কিসের উপর বসেছিলেন? চেয়ারের উপর, মনে রাখবে, এমসিকিউ আসবে। সাদা মাথা অর্থাৎ পাকা চুল, সাদা দাড়ি, পাকা দাড়ি, সৌম্য, শান্ত, খুবই শান্ত ও জ্ঞানী মানুষ জগদীশবাবু। তাহলে জগদীশবাবুর চারিত্রিক বৈশিষ্ট্য যদি পড়ে কেমন ছিলেন এটা লিখবে।
ঠিক আছে, সাদা মাথা, সাদা দাড়ি, সৌম্য, শান্ত, জ্ঞানী মানুষ, ধনী কিন্তু কৃপণ, এটা মনে রাখবে। আমরা আমাদের স্পোর্টের চাঁদার খাতাটিকে জগদীশবাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি। চমকে উঠলেন জগদীশবাবু। বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবুর দুই বিস্মিত চোখ অপলক হয়ে গেল, অর্থাৎ চোখের পাতা পড়ছে না, অপলক, চোখের পাতা পড়ছে না। বারান্দার সিঁড়ির দিকে যাকে দেখলো জগদীশবাবু নিষ্পলক হয়ে গেল, অপলক, চোখের পাতা পড়ছে না, অবাক হয়ে গেছে। কে? আমরাও চমকে উঠেছি বই কি। আমরা মানে কারা? হরিদার বন্ধুরা। হরিদার বন্ধুরা জগদীশবাবুর বাড়িতে কেন? আমরা জেনেছি আগেই, স্পোর্টের চাঁদা চাইতে গেছে। আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছে। এটা লাইনটা কত নম্বর অনুচ্ছেদে আছে? 2 নম্বর অনুচ্ছেদে আছে। আশ্চর্য হয়েছি, একটু ভয় পেয়েছি। কি দেখে? না বিরাগী রূপী হরিদাকে দেখে। বারান্দার কাছে দাঁড়িয়ে আছে, এই বারান্দার নিচে। কারণ সত্যিই যে বিশ্বাস করতে পারছি না, সিঁড়ির কাছে এসে যে দাঁড়িয়েছে সে কি সত্যিই হরিদা? ও চেহারা কি সত্যিই কোনো বহুরূপীর হতে পারে? জটা জুটোধারী, সন্ন্যাসীদের যেমন জটা থাকে, জটা জুটোধারী, সমাস জটা জুটো ধারণ করেন যিনি, জটা জুটোধারী কোনো সন্ন্যাসী নয়। হাতে কমণ্ডলু নেই, ঘটি, চিমটে নেই, মৃগচর্মের হরিণের চামড়ার আসনও সঙ্গে নেই, অর্থাৎ পশুর চামড়ার কোনো, মৃগ মানে তো আগে সমস্ত পশু বলা হতো, এখন মৃগ মানে শুধুই হরিণ। গৈরিক সাজও নেই, গেরুয়া বর্ণের কোনো পোশাক নেই, সাজ নেই। আদুর গা, অর্থাৎ খালি গা, খোলা গা, গায়ে কিছু নেই। তার উপর একটা ধপধপে সাদা উত্তরীয়, পরনে ছোটো বহরের একটা সাদা থান, সাদা ধুতি পরে আছে। মাথায় ফুরফুর করে উড়ছে শুকনো সাদা চুল, ধুলো মাখা পা, হাতে একটা ঝোলা। সে ঝোলার ভিতরে আছে একটা পবিত্র গ্রন্থ, গীতা। মনে রাখবে, বিরাগীরূপী হরিদার ঝোলার ভিতরে কী ছিল? গীতা ছিল। গীতা বের করে কি যেন দেখলেন সেই আগন্তুক, নতুন এসেছে ওই জন্য আগন্তুক। তারপর নিজের মনেই হাসলেন। আগন্তুক এই মানুষটি যেন এই জগতের সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন। শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরী আত্মা, প্রেতাত্মা, অশরীরী আত্মা একটা চেহারা বলে মনে হবে। তাহলে বিরাগী রূপী হরিদার শীর্ণ রোগা শরীরটাকে কিসের মতো মনে হয়েছে? অশরীরী, প্রেতাত্মা, এইসব মতো মনে হয়েছে। কি অদ্ভুত উদাত্ত, শান্ত, উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে। এই আগন্তুকটি কে? না বিরাগীরূপী হরিদা। আমরা একটু পরেই পড়ব। উঠে দাঁড়ালেন জগদীশবাবু। আসুন। আগন্তুক হাসেন। আপনি কি ভগবানের চেয়েও বড়? এই লাইনটা খুব ইম্পর্ট্যান্ট, খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। আপনি কি ভগবানের চেয়েও বড়? হঠাৎ করে আগন্তুক ব্যক্তির এই কথাটা বলল কেন? জগদীশবাবু কিছু ভেবে বলেন, কেন কেন আপনি একথা কেন বলছেন মহারাজ? আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি, খাঁটি সন্ন্যাসী। যারা বড় হয়, যারা মহান হয়, যারা মহৎ হয়, তারা নিজেদেরকে এরকম ক্ষুদ্র বলেই পরিচয় দেয়। তাই আগন্তুক ব্যক্তিটিও তার মহানুভবতার পরিচয় দিয়েছে ক্ষুদ্র ধূলিকণা বলে, এক কণা ধূলি। কিন্তু আপনি বোধহয় 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন। তাহলে মনে রাখবে, জগদীশ বাবুর মোট সম্পত্তির পরিমাণ কত? 11 লক্ষ টাকা। তাহলে জগদীশবাবুর উচিত ছিল নিচে গিয়ে আগন্তুকের হাত ধরে উপরে নিয়ে আসা, কিন্তু সেটা না করে উপরে থেকেই, বারান্দাতে থেকেই নিচে দাঁড়ানো আগন্তুককে ডাকছে। এটা আগন্তুকের খুব সম্মানে লেগেছে, সেই জন্য বলছে রেগে গিয়ে, আপনি কি ভগবানের চেয়েও বড়? অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন, তাই ওখানেই দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারছেন না। সেই মুহূর্তে সিঁড়ি ধরে নেমে যান জগদীশবাবু। আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না। এই লাইনটা থেকে এসে কেউ আসে, মনে রাখবে, আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না। কে বলেছে? জগদীশবাবু। সত্যিই তো, আমার তো নিজে থেকে নেমে এসে আগন্তুকের হাত ধরে আমার নিয়ে যাওয়া উচিত ছিল, এটা বুঝতে পেরেছে। সেই জন্য সঙ্গে সঙ্গেই আত্মসমর্পণ করছে যে আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না। ঠিক আছে? আগন্তুক আবার হাসেন। আমি বিরাগী নয়, নেই রাগ যার, বিরাগী। আমি বিরাগী। রাগ নামে কোনো রিপু, রিপু মানে শত্রু, রাগ নামে কোনো রিপু আমার নেই। ছিল একদিন, সেটা পূর্বজন্মের কথা। তাহলে ছাত্রছাত্রীরা এটা দাগ দিয়ে রাখো, সেটা পূর্বজন্মের কথা। পূর্বজন্মের কথাটা কি? না বিরাগীর রাগ নামে একটা রিপু বা শত্রু ছিল পূর্বজন্মে। এটা মনে রাখবে, সেটা পূর্বজন্মের কথা। পূর্বজন্মে কী ছিল? বিরাগী রাগ নামে একটা রিপু ছিল। জগদীশবাবু বলছে, বলুন এখন আপনাকে কিভাবে সেবা করব? বিরাগী বলেন, ঠান্ডা জল চাই,
আর কিছু চাই না। মনে রেখো, বিরাগী রূপী হরিদা জগদীশবাবুর বাড়িতে কী চেয়েছিল? ঠান্ডা জল। এক গ্লাস নয় কিন্তু, শুধু বলেছে ঠান্ডা জল। ঠান্ডা জল খেয়ে নিয়ে হাঁপ ছাড়েন বিরাগী। এদিকে ভবতোষ আমার কানের কাছে, আমার মানে সুবোধ ঘোষ গল্পকথকের কানের কাছে ফিসফিস করে, না না হরিদা নয়, হতেই পারে না, অসম্ভব, হরিদার গলার স্বর এরকমেরই নয়। তাহলে এই কথাটা কে বলেছে? অসম্ভব, হরিদার গলার স্বর এরকমেরই নয়, এটা কে বলেছে? গল্পকথক। কার কাছে? আচ্ছা, ভবতোষ বলেছে, ভবতোষ বলেছে গল্পকথকের কানের কাছে, এটা মনে রাখবে। বিরাগী বলেন, পরম সুখ কাকে বলে জানেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। যা কিছু আপনার সুখ বলে মনে হবে, সেই সুখের মায়া থেকে মুক্ত হয়ে যাওয়াটাই হচ্ছে পরম সুখ, অর্থাৎ সন্ন্যাসী হয়ে যাওয়া, ঈশ্বরের উদ্দেশ্যে পাড়ি দেওয়া, সেটাই হচ্ছে পরম সুখ। এটাই বিরাগী বলছেন। তাহলে পরম সুখ কাকে বলে বিরাগীর মতে? কি? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া, এটা মনে রাখবে। ভবতোষ কানের কাছে মুখ এগিয়ে নিয়ে, ভবতোষের কানের কাছে মুখ এগিয়ে নিয়ে অনাদি বলে, শুনছো তো, এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? এই লাইনটাও দাগ দিয়ে রাখবে, বক্তাকে না অনাদি। ভবতোষের কানের কাছে, ভবতোষ কিছুক্ষণ আগে সুবোধ ঘোষের কানের কাছে কথা বলছিল, এবার অনাদি ভবতোষের কানের কাছে অনাদি বলছে কি না, এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? জগদীশবাবু ততক্ষণে সিঁড়ির উপরে বসে পড়েছেন। বোধহয় বিরাগীর পা স্পর্শ করবার জন্যে তার হাত দুটো ছটপট করতে শুরু করেছে। জগদীশবাবু বলেন, আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগীজি, আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ। ভীষণ ভীষণ এসে কিউ আসে, এটা মনে রাখবে তোমরা, আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ। তাহলে জগদীশবাবুর অনুরোধ কার প্রতি? বিরাগীর প্রতি। অনুরোধটি কি না, বিরাগীজি যেন কয়েকটা দিন জগদীশবাবুর বাড়িতে থাকেন, এটাই জগদীশবাবুর প্রাণের অনুরোধ, মনে রেখো। দু হাত জোড় করে বিরাগীর মুখের দিকে তাকিয়ে থাকেন জগদীশবাবু। বিরাগী হাসেন। বাইরে খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটিতে স্থান থাকতে আমি এক বিষয়ীর দালান বাড়ির ঘরে থাকবো কেন বলতে পারেন? তাহলে যারা সন্ন্যাসী হয়, যারা বিরাগী হয়, তারা তো ঈশ্বরের উদ্দেশ্যে জীবন সমর্পণ করে দিয়েছে, তাই তাদের গোটা বিশ্ব, গোটা খোলা আকাশ, গোটা পৃথিবী তাদের বাড়ি। তাহলে যাদের গোটা পৃথিবী, গোটা আকাশ মাথার উপরে ছাদ, তারা কেন এই বিষয়ী অর্থাৎ ধনবান বিত্তশালী ব্যক্তি জগদীশবাবুর বাড়িতে থাকবেন? বিরাগীজি জগদীশবাবুর গলার স্বরের আবেদন করুণ হয়ে ছলছল করে। বিরাগী বলেন, যত কথা শুনছি অবাক হয়ে যাচ্ছে, এরকম খাঁটি সন্ন্যাসী তো এর আগে আমার বাড়িতে আসেনি, সেই জন্য জগদীশবাবু আপ্লুত হয়ে যাচ্ছে। বিরাগী বলেন, না, আপনার এখানে জল খেয়েছি, এই যথেষ্ট। এই লাইনটা একটু ছোট করে দাগ দিয়ে রাখবে, এই যথেষ্ট। এই যথেষ্টটা কি না, বিরাগী জগদীশবাবুর বাড়িতে জল খেয়েছে, এটা কি বলা হচ্ছে যথেষ্ট? পরমাত্মা আপনার কল্যাণ করুন, কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। জগদীশবাবু বলছে, তবে অন্তত একটু কিছু আজ্ঞা করুন, যদি আপনাকে কোনো আপনার কোনো সেবা করতে পারি। বিরাগ বলছে, না না, আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কিছু কম নয়, অর্থাৎ তিনি ভগবানের চরণে পড়ে আছেন, ভগবান অনেক, জগদীশ হচ্ছে অনেক বড়, কাজে আপনার কাছে আমার তো কিছু চাইবার দরকার হয় না, যার চরণে ধরে পড়ে আছে তিনিই তো সব দেবেন, তাহলে জগদীশবাবুর কাছে নিয়ে কী হবে? জগদীশবাবু বলছে, তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি, নইলে আমি শান্তি পাবো না। এই লাইনটা অবশ্যই অবশ্যই দাগ দেবে, নইলে আমি শান্তি পাবো না। কেন শান্তি পাবে না? না, বিরাগীজি যদি জগদীশবাবুকে কোনো উপদেশ না দেন, উপদেশ না শোনান, তাহলে জগদীশবাবু শান্তি পাবেন না। বিরাগী বলছে, ধন জন যৌবন কিছুই নয় জগদীশবাবু, ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা। সংসার হচ্ছে মায়ার জাল, মায়া কেটে বেরিয়ে গেলে কেউ কারো নয়। ওই জন্য বলছে ধন জন যৌবন এ সমস্ত কিছুই ক্ষণিকের, আপেক্ষিক, যখন থাকবে না কেউ গুরুত্ব দেবে না। ওই জন্য বলছে সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা। তাহলে সুন্দর সুন্দর বঞ্চনার জিনিসগুলি কী কী? ধন অর্থাৎ সম্পত্তি, প্রপার্টি, জন আপনজন, যৌবন নিজের যৌবন। মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করুন, যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায়। আচ্ছা, আমি চলি। যেন খাঁটি সন্ন্যাসী, খাঁটি সন্ন্যাসীরাও হয়তো এত সুন্দর কথা বলতে পারবে না বিরাগীরূপী হরিদা যেভাবে বলছে। এই কথাগুলো শুনে জগদীশবাবু আপ্লুত হয়ে যাচ্ছে, মনময় তন্ময় হয়ে শুনছে, খুব খুশি হয়ে যাচ্ছে। এই যে সেই একজনের হতে চেষ্টা করে, একজন মানে ঈশ্বরের হতে চেষ্টা করতে বলছে। জগদীশবাবু বলেন, আপনি একটা মিনিট থাকুন বিরাগীজি, অর্থাৎ কিছু দেওয়ার জন্য হাতটা নিষ্পিস করছে।
সিঁড়ির উপরে অচঞ্চল হয়ে একটা মিনিট দাঁড়িয়ে রইলেন বিরাগী। আজকের চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ হয়ে এক জ্যোৎস্না যেন বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছে। এটা অবশ্যই এমসিকিউ আসবে। বিরাগীর চোখ থেকে কি ঝরে পড়ছিল? জ্যোৎস্না। মনে রেখো, কি পড়েছিল? কি ঝরে পড়েছিল? জ্যোৎস্না। ভবতোষ ফিসফিস করে, না না, ওই চোখ কি হরিদার চোখ হতে পারে? অসম্ভব। তাহলে ভবতোষ কি বলেছে এটাও মনে রাখবে। এই উক্তিগুলো কে কি বলেছে সব মনে রাখবে। হ্যাঁ, জগদীশবাবুর হাতে একটা থলি, থলির ভিতরে নোটের তাড়া। বিরাগীর পায়ের কাছে থলিটাকে রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন জগদীশবাবু, এই প্রণামী, এই সামান্য 101 টাকা গ্রহণ করে আমাকে শান্তি দান করুন বিরাগীজি। তাহলে আমরা আগে দেখলাম জগদীশবাবুর বাড়িতে যে উঁচু দরের সন্ন্যাসীটা এসেছিল তাকে জগদীশবাবু কত প্রণামী দিয়েছিল? 100 টাকা, 100 টাকার নোট। আর এখন বিরাগী সন্ন্যাসীকে কত, বিরাগী রূপে হরিদাকে কত দিচ্ছে? 101 টাকা। মনে রাখবে, এই 101 টাকা গ্রহণ করে আমাকে শান্তি দান করুন বিরাগীজি, আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম। তাহলে জগদীশবাবু বিরাগীকে 101 টাকা দিয়েছিল কিসের জন্য? প্রণামী এবং তীর্থ ভ্রমণের টাকা হিসেবে দিয়েছিল। মনে রাখবে, তখনকার দিনে 101 টাকা মানে অনেক টাকা। বিরাগী হাসেন, আমার বুকের ভিতরেই যে সব তীর্থ, ভ্রমণ করে দেখবার তো কোনো দরকার হয় না। অর্থাৎ আমার বুকের ভিতরেই মন্দির, মসজিদ, কাবা, সমস্ত কিছু। এখানেই তো ঈশ্বরের অধিষ্ঠান, এখানেই তো ঈশ্বরের বসবাস। তাহলে ঈশ্বর যেখানে বসবাস করেন সেটাই তো মন্দির, তাই আমার তীর্থ ভ্রমণের কোনো প্রয়োজন হয় না। জগদীশ বলছে, আমার অনুরোধ বিরাগীজি। বিরাগী বলেন, আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমনই অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি। অর্থাৎ আমার এমনই ক্ষমতা, এমনই ব্যক্তিত্ব, আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমন সোনাও। ঠিক আছে? তাহলে মনে রাখবে, বিরাগীজি অনায়াসে কী কী মারিয়ে চলে যেতে পারে? ধুলো এবং সোনা। মনে রাখবে এগুলো। ঠিক আছে? বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী। 101 টাকার থলিটা সিঁড়ির উপরেই পড়ে রইল, সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী। তাহলে আমরা 2 নম্বর অনুচ্ছেদ শেষ করলাম, 3 নম্বর অনুচ্ছেদ শুরু করব। কি করছেন হরিদা? কি হলো? কই, আজ যে বলেছিলেন জবর খেলা দেখাবেন, সে কথা কি ভুলেই গেলেন? তাহলে বন্ধুরা এখনও বিশ্বাস করতে পারছে না, যে ওটাই হরিদা। হ্যাঁ, এখনও বিশ্বাস করতে পারছে না, মনে রাখবেন। ঠিক আছে? এই যে এটা, সে কথা কি ভুলেই গেলেন হরিদা? আজকের সন্ধ্যাটা ঘরে বসেই কাটিয়ে দিলেন কেন? বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভিতরে ঢুকলাম। হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। উনানের উপর হাঁড়িতে চাল ফুটছে, আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদা চুপ করে বসে আছেন। আমাদের দেখতে পেয়ে লজ্জিতভাবে হাসলেন। কি আশ্চর্য! চমকে ওঠে ভবতোষ। হরিদা, আপনি তাহলে সত্যিই বের হয়েছিলেন? আপনিই বিরাগী? হ্যালো, বন্ধুরাও চিনতে পারে না, এত সুন্দর সেজেছে, খাঁটি সন্ন্যাসী সেজেছিল। হরিদা হাসেন। হ্যাঁ রে ভাই, ওই তো সেই সাদা উত্তরীয়টা পড়ে আছে মাদুরের উপর। তাহলে হরিদার উত্তরীয়টা হরিদার ঘরে কিসের উপর পড়েছিল? মাদুরের উপর, মনে রেখো। আর সেই ঝোলাটা, আর সেই গীতা। অনাদি বলে, এটা কি কাণ্ড করলেন হরিদা? লাইনটা দাগ দিয়ে রাখবে, যে হরিদা কি কাণ্ড করেছে না, এই যে এটা কি কাণ্ড করলেন হরিদা। ওই যে জগদীশবাবুর বাড়িতে 101 টাকা নিল না, ওইটাকেই কাণ্ড বলেছে। জগদীশবাবু তো অত টাকা সাধলেন, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। হরিদা বলছে, কি করব বল, ইচ্ছেই হলো না। লাইনটা দাগ দিয়ে রাখবে, এসে কেউ আসতে পারে। ইচ্ছেই হলো না। কি ইচ্ছে হলো না? না জগদীশবাবুর কাছ থেকে টাকা নিতে। শত হোক, আমি তো একজন খাঁটি সন্ন্যাসী ছিলাম, এটা বলতে যাচ্ছি। ভবতোষ বলছে, কি? হরিদা বলছে, শত হোক, একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বল, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। তাহলে বিরাগী সন্ন্যাসী যারা হয় তাদের লোভ থাকতে নেই, আর 101 টাকা নিলে লোভের পরিচয় হবে। সেই জন্য বলছে যে আমি একজন খাঁটি সন্ন্যাসী হয়ে কি করে টাকা স্পর্শ করব। সেই টাকা যদি স্পর্শ করি তাহলে আমার বিরাগী সাজের ঢং নষ্ট হয়ে যাবে। কি অদ্ভুত কথা বললেন হরিদা। তাহলে এটা দাগ দিয়ে রাখবে, অদ্ভুত কথাটা কি? কি অদ্ভুত কথা? তাহলে ওই যে ঢং নষ্ট হয়ে যাবে, এটাকেই বলছে। টাকা স্পর্শ করলে ঢং নষ্ট হয়ে যাবে, এটাকেই অদ্ভুত কথা বলা হচ্ছে। কি অদ্ভুত কথা বললেন হরিদা। হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না, মনে রাখবে। কোন কথা? ওই যে টাকা স্পর্শ করলে ঢং নষ্ট হয়ে যাবে, এই কথাটা। আর বুঝতে অসুবিধে নেই, এইটা মনে রাখবে। আর বুঝতে অসুবিধে নেই। কি বুঝতে অসুবিধে নেই? আর বুঝতে অসুবিধে নেই কি না, হরিদার জীবনের ভাতের
হাঁড়ির মাঝে মাঝে শুধু জল ফুটিয়েই সারাবে, অর্থাৎ হরিদা গরিবই থেকে যাবে। অদৃষ্ট কখন হরিদার এই ভুল ক্ষমা করবে না। অদৃষ্ট মানে ভাগ্য, হরিদার এই ভুল কখনো ক্ষমা করবে না। কী ভুল না, জগদীশবাবুর এত টাকা সাদা সত্ত্বেও একটা টাকাও নিলেন না। অনাদি বলে, কিন্তু আপনি কি জগদীশের কাছে গিয়ে আর কখনো চেঁচিয়ে হেসে ওঠেন হরিদা? যাবই তো, না গিয়ে উপায় কি? গিয়ে অন্তত বকশিসটা তো দাবি করতে হবে। বকশিস, চেঁচিয়ে ওঠে ভবতোষ, সেটা তো বড় জোর 8 আনা কিংবা 10 আনা। তাহলে মনে রাখবে বন্ধুরা, বকশিসের পরিমাণটা কত বলেছিল? 8 আনা কিংবা 10 আনা। হ্যাঁ। হরিদা বিড়ি মুখে দিয়ে লজ্জিতভাবে হাসেন। কি আর করা যাবে বল, খাঁটি সন্ন্যাসী, খাঁটি মানুষ তো নয়। এই বহুরূপীর জীবন, এর বেশি আর কি আশা করতে পারে? এখানে হরিদার গরিবী, দারিদ্র, ক্লিষ্ট জীবনের কষ্ট প্রকাশিত হয়েছে। তাহলে তোমাদের কেমন পড়ানোটা লাগলো তোমরা বলবে আমাকে, ভিডিওতে কমেন্টে জানাবে। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণকে বাই বাই, সবাই ভালো থেকো।